কোটিপতি মেয়েটি চাকর ছেলেটির ঝুপড়িতে পৌঁছাল। সামনে আসতেই পায়ে আছড়ে পড়ল। সত্যটা জানতে পেরে সবাই কেঁদে ফেলল। বন্ধুরা, এটি বিহারের রাজধানী পাটনার একটি সত্য ঘটনা, যেখানে বিখ্যাত হনুমান মন্দিরের কাছে থাকত রামু। মন্দিরের পেছনের সরু গলিতে টিনের চাল আর মাটির দেওয়ালের একটি ছোট্ট ঝুপড়ি, সেটাই ছিল ওর ঘর। ভোর 4টের সময় মন্দিরের ঘণ্টার শব্দে ওর ঘুম ভাঙত। বাকি ছেলেরা ওই বয়সে স্বপ্ন দেখে, কিন্তু রামুর চোখে স্বপ্নের চেয়ে দায়িত্ব বেশি ছিল। রামু পড়াশোনায় খুব মেধাবী ছিল। সরকারি স্কুলের মাস্টারমশাই বলতেন, এই ছেলেটি যদি সঠিক সুযোগ পায় তবে পুরো জেলার নাম উজ্জ্বল করবে। 10ম শ্রেণীতে ও পুরো এলাকায় টপ করেছিল। ওর কাছে আজও সেই খবরের কাগজের কাটিংটা যত্ন করে রাখা আছে, যেখানে ওর ছবি ছাপা হয়েছিল। কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছু মঞ্জুর ছিল। রামুর বাবা মন্দিরের কাছে ফুলমালা বিক্রি করতেন। আয় খুব বেশি ছিল না, কিন্তু ঘরের উনুন জ্বলে যেত। মা মানুষের বাড়িতে বাসন মাজতেন। কোনোভাবে দুজনে মিলে রামুকে পড়িয়েছেন। রামুর স্বপ্ন ছিল ও বড় অফিসার হবে। মা বাবাকে এই ঝুপড়ি থেকে বের করে পাকা বাড়িতে নিয়ে যাবে। ও রাত জেগে পড়ত, মন্দিরের আলোর নিচে বসে বইয়ের পাতা উল্টাত। একদিন হঠাৎ সব বদলে গেল। প্রবল বৃষ্টির মরশুম ছিল। ওর বাবা ভিজতে ভিজতে ফুল আনতে বাজারে গিয়েছিলেন। পথে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। শিরদাঁড়ায় গভীর চোট লাগল। ডাক্তার পরিষ্কার বলে দিলেন, এখন আর উনি ভারী কাজ করতে পারবেন না। সেদিন প্রথমবার রামু ওর বাবাকে কাঁদতে দেখেছিল। সেই শক্ত মানুষটি, যিনি সবসময় বলতেন আমার ছেলে অফিসার হবে, এখন বিছানা থেকে উঠতে পারছিলেন না। ঘরে ওষুধের খরচ বেড়ে গেল। মায়ের আয়ে কিছুই হচ্ছিল না, ধার বাড়তে থাকল। সেই সময় রামুর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এলো। ও আবারও টপ হয়েছিল। পাটনা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পেল। ফর্ম পূরণ করা হলো, অ্যাডমিট কার্ডও এসে গেল। কিন্তু ঘরে উনুন জ্বলা দায় হয়ে পড়েছিল। এক রাতে ও মাকে লুকিয়ে কাঁদতে শুনল। মা বলছিলেন, হে ভগবান, আমার ছেলের স্বপ্ন ভেঙে দিও না, চাইলে আমার প্রাণ নিয়ে নাও। রামুর বুক ফেটে গেল। ও চুপচাপ নিজের অ্যাডমিট কার্ডটি তুলে নিল আর পরের মুহূর্তেই সেটি ছিঁড়ে ফেলল। সকালে মা জিজ্ঞেস করলেন, বাবা, কলেজে কবে যাবি? রামু হাসল, কিন্তু ওর চোখ লাল ছিল। বলল, মা, এখন আমি পড়ব না, কামাবো। এখন ঘরকে আমার প্রয়োজন। সেদিন থেকে রামু চাকরি খুঁজতে শুরু করল। প্রথমে ও দোকানে খুঁজল, তারপর গুদামে, তারপর অফিসে। সব জায়গায় একটাই প্রশ্ন, অভিজ্ঞতা আছে, সুপারিশ আছে? ওর কাছে না ছিল সুপারিশ, না ছিল টাকা। অবশেষে একদিন মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা এক বড় গাড়ির ড্রাইভার ওকে বলল, যদি কাজ চাস তবে আমাদের সাহেবের বাড়ি চল, ওখানে চাকরের প্রয়োজন। রামু কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। ও শিক্ষিত ছিল, টপার ছিল, কিন্তু পরিস্থিতি ওকে নুইয়ে দিয়েছিল। ও রাজি হয়ে গেল। সেদিনও প্রথমবার সেই আলিশান বাংলোর সামনে দাঁড়িয়েছিল। উঁচু গেট, সিসিটিভি ক্যামেরা, ভেতরে মার্বেলের মেঝে। ওর মনে হল ও যেন অন্য কোনো জগতে চলে এসেছে। মালিক বড় ব্যবসায়ী ছিলেন। বাড়িতে চাকর বাকরের লাইন ছিল। ওকে কাজ বুঝিয়ে দেওয়া হলো, ঝাড়ু, পোছা, গাড়ি পরিষ্কার করা, অতিথিদের জল দেওয়া, বাজার থেকে জিনিস আনা। প্রথম দিন যখন ও হাতে পোছা ধরল, এক মুহূর্তের জন্য ওর বুক কেঁপে উঠল। ওর মাস্টারমশাইয়ের কথা মনে পড়ল, এই ছেলে অফিসার হবে। কিন্তু পরের মুহূর্তেই ও বাবার ওষুধের প্রেসক্রিপশন মনে করে ও চুপচাপ মেঝে পরিষ্কার করতে লাগল। ওই বাড়িতে একটি মেয়েও ছিল, কোটিপতি বাবার মেয়ে কাব্য। আধুনিক পোশাক, দামি গাড়ি, চড়া সুর। ও যখন রামুকে প্রথম দেখল, শুধু এটুকুই বলল, নতুন চাকর, খেয়াল রেখো, কোনো ভুল বরদাস্ত করব না। রামু মাথা নিচু করে বলল, জি ম্যাডাম। দিন কাটতে লাগল। রামু সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত, কিন্তু একটা জিনিস আলাদা ছিল, ও বাকি চাকরদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান ছিল। যখন মালিকের অফিসের কাগজ এদিক ওদিক পড়ে থাকত, ও অজান্তেই ভুল এন্ট্রি দেখে নিত। অ্যাকাউন্টসের ছোটখাটো গোলমাল ওর নজরে এড়াত না। পড়াশোনা ছেড়েছিল ঠিকই, কিন্তু মেধা নয়। একদিন মালিক চিন্তিত হয়ে বসেছিলেন। বড় ডিলে লোকসান হয়ে গিয়েছিল। রামু চা নিয়ে ভেতরে গেল। কাগজের দিকে নজর পড়তেই ও সাহস করে ধীরেছিলে বলল, সাহেব, যদি কিছু মনে না করেন তবে এই পরিসংখ্যানগুলো সম্ভবত ভুল যোগ করা হয়েছে। সাহেব প্রথমে রাগের চোখে তাকালেন, কিন্তু যখন পরীক্ষা করলেন তখন দেখা গেল সেটাই সত্যি। লোকসান বেঁচে গেল। সেদিন সাহেব প্রথমবার জিজ্ঞেস করলেন, তুই কি শিক্ষিত? রামু শুধু বলল, অল্প স্বল্প সাহেব। কিন্তু বাড়ির মেয়ে এই কথাটি পছন্দ হল না। ওর মনে হতো একজন চাকর নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ও প্রায়ই ওকে খোঁচা দিত, বেশি চালাকি দেখিও না, নিজের যোগ্যতায় থাকো।
রামু সবসময় চুপ থাকত। ওর কাছে এই চাকরি শুধু চাকরি ছিল না, এটা ছিল ওর বাবার ওষুধ, ওর মায়ের রুটি আর ওর পরিবারের শ্বাস। পার্টনার সেই আলিশান বাংলোয় কাজ করতে করতে রামুর এখন ৩ মাস হয়ে গিয়েছিল। সারা ঘরে জল ছেটানো থেকে শুরু করে মার্বেলের মেঝে এমনভাবে চকচকে করা যাতে মুখ দেখা যায়, এটাই ওর রুটিন হয়ে গিয়েছিল। শরীরের ক্লান্তি আসত ঠিকই, কিন্তু ও অভিযোগ করা ছেড়ে দিয়েছিল। ওর প্রতি মাসের মাইনের মধ্যেও ও বাবার ওষুধের ঘ্রাণ পেত। কাব্য মালহোত্রা এখন ওকে নাম ধরে কম বরং ওই বলে বেশি ডাকত। কাব্যর বন্ধুদের দামি পার্টি, চড়া মিউজিক আর লোক দেখানো দুনিয়া সবই রামুর জন্য এক আলাদা জগৎ ছিল। কাব্যর বন্ধুরা এলে ও জেনে বুঝত ওকে সবার সামনে বকাঝকা করত। একদিন সন্ধ্যায় এক বড় বিজনেস পার্টি ছিল। কাব্য এক দামি পোশাক আর হীরের গয়না পরেছিল। রামু সকাল থেকে দৌড়ঝাঁপ করছিল। হঠাৎ পেছন থেকে কেউ হালকা ধাক্কা দিল। রামুর ভারসাম্য বিগড়ে গেল আর 2টো গ্লাস নিচে পড়ে ভেঙে গেল। পুরো হল শান্ত হয়ে গেল। কাব্য সবার সামনে তেড়ে এসে রামুকে ঘেরাও করল। তোকে দিয়ে একটা কাজও ঠিকমতো হয় না, গাধা কোথাকার। রামু কিছু বলার আগেই এক সপাটে চড় ওর গালে পড়ল। রামুর চোখের জল এসে গেল, কিন্তু ও মাথা নিচু করে নিল। ও ধীরে ধীরে বলল, ভুল করে হয়েছে ম্যাডাম, ইচ্ছে করে নয়। কাব্য তাচ্ছিল্য করে বলল, তোমাদের মতো লোক কোনোদিন শোধরাবে না, নিজের যোগ্যতা মনে রেখো। সে রাতে রামু কিছু খেল না। ও ছাদে বসে আকাশ দেখতে লাগল। ওর গালে চড়েব দাগ জ্বলছিল, কিন্তু তার চেয়ে বেশি চোট লেগেছিল ওর আত্মসম্মানে। ও নিজের মাস্টারমশায়ের কথা মনে করল, সেই ছিঁড়ে পেলা অ্যাডমিট কার্ডের কথা মনে করল। সকাল হতেই ও মালিক অরবিন্দ মালহোত্রার সঙ্গে দেখা করার অনুমতি চাইল। রামু শান্ত স্বরে বলল, সাহেব, আমি আজ থেকে কাজ ছাড়তে চাই। অরবিন্দ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন, মাইনে কম? রামু বলল, না সাহেব, শুধু এখন বাড়ি ফিরতে হবে। তিনি শেষ মাসের বেতন দিলেন আর বললেন, তুমি পরিশ্রমী ছেলে, যেখানেই যাবে সততা ছেড়ো না। গ্রামে ফিরেও মাকে জড়িয়ে ধরল। ও নিজের পুরনো ল্যাপটপটি ঠিক করালো, যা এক শিক্ষক ওকে উপহার দিয়েছিলেন। ইন্টারনেট ক্যাফেতে বসে ও অনলাইনের কাজ খুঁজতে শুরু করল। ও অ্যাকাউন্টস খুব ভালো বুঝত। ধীরে ধীরে ও ছোট দোকানদারদের অনলাইন হিসেবপত্র সামলাতে লাগল। সঙ্গে গ্রামের কৃষকদের বোঝালো কিভাবে তারা ফসল সরাসরি শহরের গ্রাহকদের কাছে বিক্রি করতে পারে। শুরুতে অনেকে ঠাট্টা করত, বলতো, শহর থেকে চাকর হয়ে এসেছে, আমাদের ব্যবসা শেখাবে। কিন্তু রামু হার মানেনি। কিছু মাসের মধ্যেই পরিবর্তন দেখা গেল। গ্রামের কৃষকরা সঠিক দাম পেতে শুরু করল, গ্রামে রামুর সম্মান বাড়তে লাগল। এদিকে শহরে তুফান এসে গিয়েছিল। অরবিন্দ মালহোত্রার কোম্পানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠল। জানা গেল তার পার্টনার কোটি কোটি টাকার কেলেঙ্কারি করেছে। বাড়ির ওপর তল্লাশি চলল। কাব্যর বিয়ে ভেঙে গেল। কাব্য একদিন বাবার অফিসের ফাইল দেখতে দেখতে কিছু পুরনো কাগজ পেল, যেখানে লাল পেন দিয়ে নোট লেখা ছিল, এই এন্ট্রিগুলো আবার চেক করুন, গোলমাল হতে পারে। নিচে ছোট করে লেখা ছিল, রামু। কাব্যর মনে পড়ল সেই চাকরের কথা। তদন্তে সামনে এলো যে লেনদেনগুলোতে রামু প্রশ্ন তুলেছিল, সেগুলোই আসলে কেলেঙ্কারির মূল কারণ। কাব্যর কানে নিজেরই শব্দগুলো প্রতিধ্বনিত হতে লাগল, নিজের যোগ্যতায় থাকো। ওর উপলব্ধি হল, যাকেও চাকর ভেবেছিল, আসলে সেই ছিল সবচেয়ে বুদ্ধিমান আর সৎ। কাব্য বাবার থেকে ঠিকানা নিয়ে গ্রামের পথে গাড়ি ছোটাল। সেই হনুমান মন্দিরের পেছনের গলিতে পৌঁছে ও রামুকে দেখতে পেল। কাব্য গাড়ি থেকে নেমে ঝট করে এগিয়ে গিয়ে রামুর পায়ে আছড়ে পড়ল। আমায় ক্ষমা করে দাও। ওর গলা কান্নায় বুঝে এলো, আমি তোমার সঙ্গে খুব খারাপ করেছি। রামু ঘাবড়ে গিয়ে ওকে তোলার চেষ্টা করল। কাব্য বলল, যেদিন সবার সামনে তোমায় চড় মেরেছিলাম, সেদিনও তো লোক দেখেছিল, আজ তাই এই অনুশোচনা নিয়ে এসেছি। কাব্য সব জানালো, কোম্পানির বিপদ, বাবার বদনাম। ও বলল, রামু, তুমি আমাদের সতর্ক করেছিলে, কিন্তু আমরাই তোমাকে তুচ্ছ করেছি। আজ তুমিই আমাদের শেষ ভরসা। রামু বলল, আমার কাছে কিছু ইমেলের কপি আছে, কিছু পুরনো রেকর্ডও আছে, যা আমি প্রমাণ হিসাবে সেভ করে রেখেছিলাম। পরের দিন রামু আর কাব্য শহরে পৌঁছাল। কোর্টে যখন রামু সাক্ষ্য দিল, পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। ও সব প্রমাণ পেশ করল। আসল পার্টনার ধরা পড়ল। অরবিন্দ মলহোত্রা নির্দোষ প্রমাণিত হলেন। কয়েক সপ্তাহের মধ্যে কোম্পানির অবস্থাও ফিরতে শুরু করল।
কিছুদিন পর মলহোত্রা পরিবার স্বয়ং রামুর ঝুপড়িতে এলো। অরবিন্দজি পুরো গ্রামের সামনে হাতজোড় করে বললেন, আমি এই ছেলেটিকে কোনোদিন বুঝতেই পারিনি, আজ আমার সম্মান শুধু ওর জন্যই বেঁচেছে। তারপর তিনি এমন এক কথা বললেন যা সবাইকে চমকে দিল। তিনি বললেন, যদি রামু আর ওর মা রাজি থাকেন তবে আমি আমার মেয়ের হাত রামুর হাতে তুলে দিতে চাই। সবাই কাব্যর দিকে তাকাল। কাব্য কোনো দ্বিধা ছাড়াই বলল, আমি রাজি, কিন্তু এক শর্তে, এই বিয়ে হবে সমমর্যাদার, কোনো দয়া বা এহসান নয়। ও আমার কাছে চাকর নয়, ও আমার হিরো। গ্রামের সেই হনুমান মন্দিরের আঙিনায় খুব সাধারণ এক বিয়ে সম্পন্ন হল। বিয়ের পরও রামু ওর গ্রাম ছাড়েনি। ও গ্রামে এক ট্রেনিং সেন্টার খুলল, যেখানে গরিব বাচ্চাদের ফ্রিতে কম্পিউটার আর অ্যাকাউন্টিং শেখানো হয়। কাব্য নিজের টাকায় স্কুলের বিল্ডিং বানিয়ে দিল, কিন্তু নাম রাখা হল রামু এডুকেশন সেন্টার। বন্ধুরা, এই গল্পের শিক্ষা খুব সহজ। দারিদ্র্য কারো পরিচয় নয়। পরিস্থিতি মানুষকে ছোট করে না, আমাদের দৃষ্টিভঙ্গি মানুষকে ছোট বা বড় করে। রামু যদি প্রতিশোধ নেওয়ার কথা ভাবত, তবে হয়তো একটি পরিবার শেষ হয়ে যেত, কিন্তু ও মনুষ্যত্বকে বেছে নিয়েছিল। যদি আপনার সামনে কোনো গরিব কিন্তু সৎ মানুষ দাঁড়িয়ে থাকে, তবে কি আপনি তাকে সুযোগ দেবেন? ভাবুন, কারণ জীবন কবে কাকে কোন মোড়ে দাঁড় করিয়ে দেয় কেউ জানে না। যদি আপনার এই গল্প মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে একে নিজের বন্ধু আর পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। সম্ভবত এটি কারো দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানান আপনার হিসেবে আসল ঐশ্বর্য কি, টাকা নাকি মানবিকতা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কাহিনী। আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হবে এমনই এক মন ছুঁয়ে যাওয়া কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।